নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে মার্কেটে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেখা গেছে, যদিও এই শেষ দিকে আজকের এই যে তেজি সেটাই নিফটি ফিফটি টিকিয়ে রাখতে পারেনি। এই শেষের দিকে দেখতে পাচ্ছেন কিছুটা পতন এসেছে, তবুও এটাই পজিটিভ ব্যাপার যে 23,000 এই লেভেলটার ওপরে এখন বর্তমানে নিফটি ফিফটি রয়েছে। যদি এই নিফটি ফিফটি লেভেলের কথা বলি তাহলে ওপরের দিকে এই 23,300 এবং তার সঙ্গে সঙ্গে 23,350 এইগুলোকে টপকাতে পারলেই তবেই নিফটি ফিফটি এখানে ভালো একটা র্যালি আসার সম্ভাবনা রয়েছে, এবং নিচের দিকে যদি কোনোভাবেই 23,000-এর লেভেলটাকে ভেঙে ফেলে তখন এই নিফটি ফিফটিতে একটা বড় পতন আসতে পারে। আর বর্তমানে এই যে লেভেল সেগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়, কারণ মার্কেটের এই যে গতিবিধি সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই ক্রুড অয়েলের প্রাইস মুভমেন্টের উপর। যদি আজকের মার্কেটেরই কথা বলি, এই শেষের দিকে দেখতে পাচ্ছেন এই বড় পতন এসেছে, এবং এই ক্রুড অয়েলের প্রাইসেও এরকম মুভমেন্ট দেখতে পাবেন। মানে মার্কেটের বিপরীতে এই যে ক্রুড অয়েলের মুভমেন্ট সেটা দেখতে পাবেন, যেমন এই মার্কেট পড়েছে এই শেষের দিকে তেমনই দেখতে পাবেন ক্রুড অয়েলের প্রাইস বেড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের চার্ট সেটা খুলে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এই আমাদের মার্কেট যখন বন্ধ হয় মানে 3:30-টের সময়, তখনই কিন্তু এই ক্রুড অয়েল এটা একদম আজকে টপ লেভেলে চলে গিয়েছিল। এই কিছুক্ষণ সময়ের মধ্যে এই ক্রুড অয়েল এখানে ভালো তেজি দেখা গিয়েছিল। যতক্ষণ মার্কেট চলছিল মোটামুটি 106-107 এরকম জায়গাতে চলছিল, কিন্তু এই শেষ মুহূর্তে প্রায় 111-12 কাছাকাছি এই ক্রুড অয়েল পৌঁছে গিয়েছিল, এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই কিছুটা ক্রুড অয়েল কিন্তু শান্ত হয়েছে। মানে এই শেষের দিকে একটা ভালো তেজি ক্রুড অয়েলে এসে গিয়েছিল, যার কারণে আমাদের মার্কেটেও প্রেসার তৈরি হয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানেও দেখতে পাচ্ছেন একই রকম প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। শুরুটা অনেকটা উপরেই ছিল, তারপরে আস্তে আস্তে শেষ কিছুক্ষণ সময় নিচের দিকে নেমেছে। এরপর বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো, এই যে নিফটি ফিফটি এটা তো 0.5% বেড়েছে, নেক্সট 50 এটাই 0.45% বাড়া রয়েছে। আর এই নিফটি ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিস এগুলোতে একটু পতন দেখা গেছে, এই 0.04% পড়েছে, এবং এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.68% পড়া। মিড ক্যাপ সিলেক্ট ভালো পারফর্ম করেছে, 0.87% বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 প্রায় 0.5%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। মিড ক্যাপ 50 0.1%, এবং এই মিড ক্যাপ 100 এটা 0.67% বেড়েছে। আর সেই তুলনায় স্মল ক্যাপে কিন্তু আজকে এত ভালো তেজি ছিল না। এই স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন মাত্র 0.09% বাড়া। আর এখানে স্মল ক্যাপ 50 এটা তো লাল নিশানে বন্ধ হয়ে গেছে, 0.61% আজকের দিনে পড়ে গেছে। মোটামুটি আজকে মিড ক্যাপ এবং তার সঙ্গে সঙ্গে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে একটা তেজি ছিল। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল? ওভারঅল মার্কেট ব্রেথও আজকে ভালো ছিল। এই এনএসসি 3,325 খানা স্টকের মধ্যে আজকে বাড়া শেয়ারের সংখ্যা 1884 খানা, এবং সেখানে পড়েছে কতগুলো 1337 খানা স্টক পড়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি এই বাড়া শেয়ারের দিকে। আর সেক্টর স্পেসিফিক একবার দেখে নেবো, এই নিফটি অটো এটা 0.84% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.78% পড়েছে। আর এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাকে নিচের দিকে টেনে নামিয়ে এনেছে এইচডিএফসি ব্যাংক, গতকালও পড়েছিল আজকের দিনেও পড়েছে। এফএমসিজি 0.31% বেড়েছে। আর এখানে আইটি দেখতে পাচ্ছেন 2.17% বেড়েছে, এবং বলতে পারেন আজকের এই তেজির পেছনে এই যে আইটি সেক্টর এর একটা বড় ভূমিকা রয়েছে। এই আইটি সেক্টর আজকের দিনে এত ভালো পারফর্ম করার কারণ কি? এই আমেরিকার একটা আইটি কোম্পানি রয়েছে অ্যাসেন্সার, এটা পৃথিবীর সব থেকে বড় আইটি কোম্পানি। মানে টিসিএস, ইনফোসিস এদের থেকে যে মার্কেট ক্যাপ সেটা অনেকটাই বেশি। এই অ্যাসেন্সার কোম্পানিটা তার যে নাম্বার সেটা পেশ করেছে, দেখতেই পাচ্ছেন। সেই কারণে এই যে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো বেড়েছে। আইটি স্টক র্যালি আপ টু 4% আফটার অ্যাসেন্সার পোস্ট স্ট্রং Q2 আর্নিং। মানে এই কোম্পানি কোয়ার্টার 2 এর যে আর্নিং সেটা পেশ করেছে, এবং এটা খুবই স্ট্রং এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভবিষ্যতের এই যে গ্রোথ গাইডেন্স সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে। তারপরে নিফটি মিডিয়া 0.5% ডাউন হয়েছে। এর এই নিফটি ফিফটিতে সেরকম বড় ভূমিকা নেই। মানে এখানে যদি খুব বড় তেজিও আসে বা খুব বড় পতনও আসে, এটাই নিফটি ফিফটির ওপর সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারে না। মেটাল গতকাল ডাউন ফলের পরে আজকে রিকভারি দেখিয়েছে, এটা 1.5% বেড়েছে। ফার্মা 1.99% বাড়া। এখানে পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংকগুলো তার যে সেক্টর এটা 2% বেড়েছে। আর এই প্রাইভেট ব্যাংকের সেক্টর এটাই 0.5% ডাউন হয়েছে। আর এই রিয়েলটি এখানে প্রায় 1%-এর কাছাকাছি ডাউনফল আজকের দিনে দেখতে পাওয়া গেছে। আর এই শেষের দিকে মার্কেট পড়ার আরো একটা কারণ হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান রুপি এটা লাগাতার দুর্বল হচ্ছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই 93.5 এর যে লেভেল সেটাকেও পার করে গেছে। এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি এই ডাউ জোন্সের ফিউচার্স এর কথা বলি, এটাও আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন ক্লোজ হচ্ছিল তখন হঠাৎ করে একটা লাল নিশানে চলে এসেছিল। এইসব কিছুর কারণেই এই শেষের দিকে কিছুটা পতন এসেছে। আর যদি ক্রুড অয়েলের ব্যাপারে কথা বলি, এই ক্রুড অয়েলের দিক থেকে কিছু ভালো খবর এসেছে, তবে এটা সকালের দিকে এসে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এই 9:47 খবর। কি খবর ছিল? ইরান টু পারমিট অ্যাডিশনাল ইন্ডিয়ান শিপ থ্রু স্টেট অফ হরমুজ ফলোইং সাকসেস। এর আগে আমরা দেখেছিলাম এই যে শিবালিক এবং তার সঙ্গে সঙ্গে নন্দা দেবী
এই দুটো যে ভেসেলস এগুলোকে ইরান অ্যালাউ করেছিল এবং তারপরে ইরান আরো কিছু ইন্ডিয়ান শিপকে এই স্টেট অফ হরমুজ দিয়ে যার ব্যাপারে অ্যালাউ করতে পারে। যদি এরকমটা হয় সেটা আমাদের ইন্ডিয়ার জন্য ভালো হবে। দেখুন এখন দাম বাড়া রয়েছে, এটা তো ঠিক আছে, কিন্তু এই দাম বাড়া সত্ত্বেও আমরা যদি এই ক্রুড অয়েল তার সঙ্গে সঙ্গে এই যে ন্যাচারাল গ্যাস এগুলো না পেতাম, এগুলো কিন্তু আরো বেশি খারাপ হতো। তো এটা কিছুটা ভালো খবর যে বেশি দাম দিয়ে হলেও আমরা এই জিনিসগুলো ভারতে আমদানি করতে পারছি। আর এই যুদ্ধ রিলেটেড কি খবর রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি কি প্ল্যান করছেন, কিছুদিন আগে তিনি এই ইরানের যে ব্যাকবোন রয়েছে এই খার্ক আইল্যান্ড এর উপর অ্যাটাক করেছিলেন, মানে অয়েলের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গাতে অ্যাটাক করেছিলেন। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তিনি এই ব্যাপারে কনসিডার করছেন কি টু অকুপাই অর ব্লকেড ইরানস খার্ক আইল্যান্ড, মানে এই যে খার্ক আইল্যান্ড সেটাকে পুরোপুরি তিনি অকুপাই করে নেবেন অথবা এটাতে যে সার্ভিস সেটা পুরোপুরি ব্লক করে দেবেন। কারণ এই খার্ক আইল্যান্ড এটাকে বন্ধ করে দিলে ইরানের যে ইকোনমি সেটা ভেঙে পড়বে এবং তারই সঙ্গে সঙ্গে এরা বেশি দিন এই যে যুদ্ধ সেটা চালিয়ে নিয়ে যেতে পারবে না। আর এই ইরান তারা কি বলছে, ইরান সেজ ইট উইল শো জিরো রেস্টেন্ট ইফ এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইজ টার্গেটেড এগেন, মানে এর পরেও যদি আবার এই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করা হয় তাহলে ইরান তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। আর এই আমেরিকাও বারবার ইরানের যে বিভিন্ন টার্গেট সেগুলোর উপর অ্যাটাক করছে, কিসের জন্য, এই যে স্টেট অফ হরমুজ এটাকে রিওপেন করার ব্যাপারে। এই ইরানিয়ান বিভিন্ন থ্রেড গুলোকে তারা অ্যাটাক করছে যাতে করে এই ইউএস এর যে ওয়ারশিপ রয়েছে সেগুলোকে স্টেট অফ হরমুজে পাঠাতে পারে এই যে বিভিন্ন ভেসেস আটকা পড়ে রয়েছে সেগুলোকে এসকর্ট করার জন্য। তবে ইরান তারা শুধুমাত্র রিটালিয়েটই করছে, মানে আগ বাড়িয়ে আক্রমণ করছে না, কেউ আক্রমণ করলে তাদের কিন্তু প্রতিশোধও নিচ্ছে। যেমন এই কাতারের বেস থেকে ইরানের উপর অ্যাটাক করা হয়েছিল, সেই জন্য এই যে রাস লাফান ফেসিলিটি রয়েছে তার উপরে ইরান অ্যাটাক করেছিল। দেখতে পাচ্ছেন কাতারের এই 17% এলএনজির যে ক্যাপাসিটি সেটা ধ্বংস হয়ে গেছে, প্রায় $20 বিলিয়ন লস হয়েছে। মানে এই যে যুদ্ধের পরিস্থিতি সেটা কিন্তু এখনো নর্মাল হয়নি, যে কোনো সময় এটা আবার বেড়েও যেতে পারে, আবার হঠাৎ করে বন্ধও হতে পারে। তো এই যুদ্ধ রিলেটেড বিভিন্ন খবর এবং সেই খবরের ওপর ক্রুড অয়েলে কেমন কি ইম্প্যাক্ট করবে তার উপরেই কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের যে ফিউচার সেটা নির্ভর করছে। এরপরে চলুন কিছু স্টক স্পেসিফিক নিউজ কভার করা যাক। প্রথমে কভার করবো এই ব্রেনবিস সলিউশন বা ফার্স্ট ক্রাই এই কোম্পানিটার ব্যাপারে। দেখতে পাচ্ছেন বাড়তে বাড়তে একসময় 20% আপার সার্কিল লাগিয়ে দিয়েছে, সেরকম সলিড কোনো কারণ তো সামনে আসেনি, কিন্তু এই শেয়ারে ভলিউম সেটা হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। কোম্পানির যদি ভলিউম দেখতে পাচ্ছেন এর আগে কেমন কি শেয়ার ট্রেড হচ্ছিল, এর আগের দিনেই দেখতে পাচ্ছেন প্রায় 9,74,000 শেয়ার ট্রেড হয়েছিল, তার আগে 13,42,000, তার আগে 9,24,000, তারও আগে যদি দেখেন 11,35,000 এরকম শেয়ার ট্রেড হচ্ছিল। কিন্তু সেখানে হঠাৎ করে আজকের দিনে 7 কোটির ওপর শেয়ার ট্রেড হয়ে গেছে। বড় কোনো ইনভেস্টর এই শেয়ারটার প্রতি আগ্রহ দেখিয়েছে এবং তারপরে এত বড় বাইং এসেছে, হতে পারে সামনেই এই কোম্পানিটার ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে। তারপরে কোম্পানি জিএমডিসি লিমিটেড 8.5% এর উপরে বেড়েছে। আজকের দিনে তো সেরকম কোনো নিউজ ছিল না, কিন্তু কিছুদিন আগে একটা ভালো খবর এসেছিল। কিসের ব্যাপারে, এই কোম্পানিটা এনএমডিসি এদের সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য, এক্সপ্লোর স্ট্র্যাটেজিক কোলাবোরেশন ইন দ্য রেয়ার আর্থ এলিমেন্ট সেক্টর, মানে এই যে রেয়ার আর্থ এলিমেন্ট এটাকে এক্সপ্লোর করার জন্যই এই যে পার্টনারশিপ সেটা করা হয়েছে। তারপরের কোম্পানি হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড প্রায় 7.5% এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কি কারণে আজকের দিনে বাড়লো, এর আগের দিনে এই যে ইটি প্রাইমস তারা একটা রিপোর্ট কভার করেছিল কি এই যে ইকুইটি রয়েছে তার সঙ্গে সঙ্গে পার্টনার্স গ্রুপ এবং তারই সঙ্গে সঙ্গে এই যে আইটিসি ইনফো এরা কি করতে চলেছে এ চাঙ্ক অফ অশোক সুতাস হ্যাপিয়েস্ট মাইন্ড, মানে এই অশোক সুতার যে কোম্পানি রয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ড তার একটা বড় ধরনের শেয়ার বা বড় পার্সেন্টেজ শেয়ার এই গ্রুপগুলো কিনতে পারে, এরকম রিপোর্ট এই যে ইটি প্রাইম তারা কভার করেছিল এবং সেই ব্যাপারে আজকের দিনে কোম্পানি ক্ল্যারিফিকেশন দিয়েছে। কোম্পানি কি ক্ল্যারিফিকেশন দিল, দেখতে পাচ্ছেন এই বিএসসি এবং এনএসসি এদেরকে এই যে ক্ল্যারিফিকেশন সেটা দিতে হয়েছে। এই যে হ্যাপিয়েস্ট মাইন্ড তারা এই যে রিপোর্ট এটাকে পুরোপুরি ডিনাই করেছে। কোম্পানি বলছে তাদের কাছে এই ব্যাপারে কোনো মেটেরিয়াল ইনফরমেশন নেই। যদি এই হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানিটার কথা বলি, এই টপ লেভেল থেকে অনেকটাই পড়া রয়েছে। দেখতে পাচ্ছেন একসময় 1500-র ওপরে চলছিল, সেখান থেকে যদি মোটামুটিও দেখেন প্রায় 75-76% ডাউন হয়ে গেছে। আর তা সত্ত্বেও এই কোম্পানিতে এখনো কেন ইনভেস্টররা পড়ে রয়েছে, তার কারণ শুধুমাত্র একটাই, এই ব্যক্তির কারণেই, এই যে অশোক সুতাজি এনার কারণেই অনেকে এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন। সেই তুলনায় যদি দেখেন কোম্পানির যে ব্যালেন্স শিট ফাইন্যান্সিয়াল সেগুলো কিন্তু এই মুহূর্তে খুব একটা স্ট্রং নয়। আর এই ব্যক্তির ওপর মানুষের এত ভরসা কেন, যদি কথা বলি এই এলএনটি গ্রুপের একটা আইটি কোম্পানি রয়েছে মিন্ট্রি। যদি এই মিন্ট্রি কোম্পানির ডিটেলস দেখতে যান, দেখতে পাচ্ছেন এই মিন্ট্রি কোম্পানির যে উইকিপিডিয়া সেটা খুলে নিয়েছি। তো এখানে ফাউন্ডার, এখানে কার নাম প্রথমে দেখতে পাচ্ছেন এই অশোক সুতাজি, ইনি এই এলএনটি গ্রুপের যে আইটি কোম্পানিটা সেটা তৈরি করেছিলেন, মানে এনার এই আইটি সেক্টরে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে এই মিন্ট্রি
এইটাকে বাদ দিয়েও এই যে হ্যাপিয়েস্ট মাইন্ড এই কোম্পানিটা তিনি তৈরি করেছিলেন, এবং এই ব্যক্তির নাম থাকার কারণেই এই কোম্পানিতে অনেক ইনভেস্টরদের কিন্তু নজর গেছে। যদি এরকমটা হতো, মানে ইকুইটি, তার সঙ্গে সঙ্গে পার্টনার্স গ্রুপ, আইটিসি, এরা যদি এই কোম্পানির অনেক শেয়ার কিনে নিত, তাহলে কি হতো, এই কোম্পানির যে প্রমোটার হোল্ডিং সেটা অনেকটা কমে যেত, মানে এই ব্যক্তির যে অংশীদারিত্ব সেটা অনেকটা কমে যেত। ইনভেস্টরদের মনে একটা ভয় তৈরি হতো যে কোম্পানির ভবিষ্যৎ হয়তো ভালো নয়। সেই কারণে কোম্পানির যে প্রমোটার অশোক সুতাজি, তিনি এই কোম্পানি থেকে আস্তে আস্তে এক্সিট নিচ্ছেন। কিন্তু এই খবরটাকে এই হ্যাপিয়েস্ট মাইন্ড এরা ডেনাই করাতে এই স্টকে আজকে ভালো র্যালি এলো। তারপরে এললয়েড মেটালস অ্যান্ড এনার্জি লিমিটেড 5.11% বেড়েছে। এই মেটালের প্রাইসে আজকের দিনে মোটামুটি একটা ভালো রিকভারি দেখা গেছে। যদি গোল্ড সিলভারের এই কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এই গোল্ডও আজকে সবুজে ট্রেড করছে, তার সঙ্গে সঙ্গে সিলভার এটাও সবুজে ট্রেড করছে, এবং এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে মেটাল রয়েছে সেখানেও আজকে তেজি দেখা যাচ্ছে। যেমন এই কপার ফিউচার্স, এটাতে এই কিছুক্ষণ আগে লাল নিশানে নেমেছে, কিন্তু দেখতে পাচ্ছেন দিনের অনেকটা সময়ই এই সবুজেই ট্রেড করছিল। তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যালুমিনিয়াম ফিউচার্স, এটাই এখন টপ লেভেল থেকে পড়লেও একসময় এই যে অ্যালুমিনিয়াম এটাও তেজিতে ছিল। তো এইসব কিছুর কারণে মেটাল সেক্টরে কাজ করা কোম্পানিগুলোতে আজকে মোটামুটি তেজি এসেছে। তারপরে আরো কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে, যেমন আর পাওয়ার 3.67% বেড়েছে। তারপরে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 9%-এর উপরে বেড়ে বন্ধ হলো। তারপরে এই ওলেকট্রা ইনটেক, এটা আজকের দিনে 8% বেড়েছে। আর শুধু আজকের দিনেই নয়, এই ইভি সেক্টরে কিছু কোম্পানি গত এক সপ্তাহে ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। যদি শুধুমাত্র এই ওলেকট্রা এই কোম্পানিরই কথা বলি, এইখানে 5 দিনে দেখতে পাচ্ছেন প্রায় 24%-এর কাছাকাছি বেড়েছে। তো এই ক্রুড অয়েলের প্রাইস বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে এলপিজি শর্টেজ, এগুলোর কারণে এই যে ইভি সেক্টর এই দিকে ইনভেস্টরদের নজর গেছে। এরপরে চলুন কিছু পড়া শেয়ার দেখে নিই। যেমন এই অ্যাগনি সোলার প্রায় 6.5% ডাউন। তারপরে টাটা টেলিসার্ভিস বা টিটিএমএল 4.5%-এর কাছাকাছি পড়েছে। এইআইএ ইঞ্জিনিয়ারিং 4.5%। তারপরে পেট্রোনেট এলএনজি 5%। মেট্রোপলিস হেলথ কেয়ার 3%। এরকম পতন দেখিয়েছে। এরপরের কোম্পানি এমসিএক্স, এটা মূলত বিভিন্ন যে কমোডিটি তার যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে। আজকে 5.5% পড়েছে। আর শুধুমাত্র আজকেই নয়, দেখতে পাচ্ছেন গত 2 থেকে 3 দিনে এই টপ থেকে প্রায় 10%-এর উপরে পড়ে গেছে। কি কারণে পড়েছে? কারণ এই কোম্পানির একটা কম্পিটিটর রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তারা এই কমোডিটির কিছু যে কন্ট্রাক্ট সেগুলো লঞ্চ করেছে। দেখতে পাচ্ছেন শেয়ার পড়ার কারণ কি? সাস্টেন্ড প্রেসার আফটার দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যানাউন্সড দ্য লঞ্চ অফ গোল্ড 10 গ্রাম ফিউচার কন্ট্রাক্ট। তো এরকম একটা কমোডিটি সেক্টরের কন্ট্রাক্ট লঞ্চ করে দেওয়াতে এই স্টকটা কিন্তু পতন এসেছে। তারপরে সুন্দরম ফাইন্যান্স 2.29% পড়েছে। শ্রীরাম ফাইন্যান্স এটা 1.66% পড়েছে। এর পরের কোম্পানি এইচডিএফসি ব্যাংক গতকাল 5% পড়ে বন্ধ হয়েছিল এবং আজকের দিনেও পড়েছে। যদি দুদিনে দেখেন প্রায় 8% পড়ে বন্ধ হলো। কারণ কি ছিল? এই কোম্পানির চেয়ারম্যান এই অতনু চক্রবর্তী এনার রেজিগনেশনের পরেই এই স্টকে পতন এসেছে। এই এইচডিএফসি ব্যাংক তারা এমন কিছু কাজ করছিল যেটা তার মূল্যবোধ এবং নৈতিকতার বিপরীতমুখী ছিল, সেই কারণে তিনি রেজিগনেশন দিয়েছিলেন। আরো অনেক কথা তিনি বলেছেন। দেখতে পাচ্ছেন তিনি কি অ্যাড করেছেন, হি অ্যাডেড দ্যাট এভরি বোর্ড মেম্বার হ্যাজ হ্যাড অ্যাটেম্পটেড টু কনভিন্স হিম টু উইথড্র হিজ রেজিগনেশন অর প্রোভাইড ফার্দার ক্ল্যারিটি বাট হি চুজ নট টু ডু সো। মানে বিভিন্ন যে বোর্ড মেম্বাররা তারা কিন্তু বারবার তাকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে তিনি এই রেজিগনেশন এটা তুলে নেন, কিন্তু সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন তিনি অটল থেকেছেন এবং এই যে রেজিগনেশন সেটা কিন্তু দিয়েই ছেড়েছেন। তবে এত বড় পতন আসা সত্ত্বেও বিভিন্ন ব্রোকার এখনো এই এইচডিএফসি ব্যাংক এটার প্রতি বুলিশ রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্রোকার এরা তো 55% আপসাইডের টার্গেট পর্যন্ত দিচ্ছে। সি নো গভর্নেন্স কনসার্ন পোস্ট চেয়ারম্যান এক্সিট, মানে এই চেয়ারম্যানের এক্সিটের পরে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল তার সঙ্গে সঙ্গে গভর্নেন্স এখানে সেরকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। এখানে জেফরিস এবং তার সঙ্গে সঙ্গে মতিলাল ওসওয়াল এরা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে উইথ এ পোটেন্সিয়াল 55% আপসাইড, এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে ইন্টারিম চেয়ারম্যানকেও নিযুক্ত করা হয়েছে। যদি এখানে ভলিউমের কথা বলি, এর আগের দিনে প্রায় 17 কোটির কাছাকাছি ভলিউম ট্রেড করেছিল এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন 10 কোটির কাছাকাছি ভলিউম ট্রেড হয়েছে। মানে এই যে ভলিউম সেটা হাই রয়েছে, এবং এই হাই ভলিউমেও যদি এখানে দেখেন এই যে ডেলিভারেবল কোয়ান্টিটি সেটা কিন্তু হাই রয়েছে 64%। মানে শুধুমাত্র যে ট্রেডিং হচ্ছে এমনটাই নয়, মানে বেচা কেনা হচ্ছে। অনেকে কিনে কি করছে, তাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে হোল্ড করে রাখছে। আর এই ধরনের যে ব্যাংকগুলোতে বড় বড় ইনভেস্টরদের নাম সামনে আসে, তারা কিন্তু দীর্ঘ সময় ধরে হোল্ড করে, এবং আজকের দিনে ডেলিভারেবল কোয়ান্টিটি যেটাই 64% দেখাচ্ছে, এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে ব্যাংকের প্রতি মানুষের ইন্টারেস্ট সেটা কিন্তু কমেনি। মানে অনেক বড় বড় ইনভেস্টর এই কোম্পানির প্রতি বুলিশ মনোভাব দেখাচ্ছে, সেই কারণেই তো বাই করে তাদের ডিম্যাট অ্যাকাউন্টে ধরে রেখেছে। আর এরপরে চলুন একবার নিফটি দেখে নিই। আজকে 36টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 14টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং খারাপ পারফর্ম করলো, প্রথমে ভালোগুলো দেখে নেবো। এই টেক মাহিন্দ্রা আইটি সেক্টর থেকে বিলং করছে, 3.41% বেড়েছে। তারপরে জিএসডব্লিউ স্টিল 3.28%, টাটা স্টিল বেড়েছে 3%। আজকে গোটা মেটাল সেক্টরে তেজি এসে গেছে।
তারপরে কোল ইন্ডিয়া এটা প্রায় 3% বেড়েছে, এবং এই ইনফোসিস এটাও এই আইটি সেক্টর থেকে এটাই 2.88% বেড়েছে। আর লুজার্স কোনগুলো রয়েছে, ইন্ডালকো এটা পড়ে গেছে 2.80%। তারপরে এইচডিএফসি ব্যাংক এটা 2.15% পড়েছে। শ্রীরাম ফাইন্যান্স 1.66% ডাউন। এইচডিএফসি লাইফ পড়েছে 1.40%, এবং এই ওএনজিসি এটা 1.32% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।